ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনারা জানেন, এই কৃষি দর্শন অনুষ্ঠানে চাষবাস সংক্রান্ত নানান বিষয় আমরা আলোচনা করে থাকি। আজকের বিষয় আলুর চাষে রোগ নিয়ন্ত্রণ ও তার প্রতিকার। আপনারা হয়তো সকলেই জানেন যে পৃথিবীর আরও অন্যান্য কয়েকটি দেশের মতোই আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষেও আলু একটি প্রধান খাদ্য বা গুরুত্বপূর্ণ খাদ্য হিসেবে পরিচিত। কিন্তু এই আলু চাষ করার সময় এর রোগ, নানা রকম রোগের হাত থেকে একে কিভাবে প্রতিকার করা যায় বা নিয়ন্ত্রণ করা যায়, এই নিয়েই আজকে আমরা আলোচনা করব। উপস্থিত আছেন বিশেষজ্ঞ সমীর কারফা, সহ কৃষি অধিকর্তা, বিষয়বস্তু বর্ধমান সদর মহকুমা। নমস্কার সমীরবাবু, আমরা তো আলুর রোগ নিয়ন্ত্রণ ইত্যাদি নিয়ে তো আলোচনা করবই, কিন্তু তার আগে যেটা আমার জিজ্ঞাসা সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এখন বর্তমানে আলু চাষের অবস্থা কীরকম? আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে হচ্ছে প্রায় 4 লক্ষ হেক্টর জমিতে আলু চাষ হয় এবং ভারতবর্ষে যেটা হচ্ছে দ্বিতীয়, কারণ ভারতবর্ষে সবথেকে বেশি আলু হয় উত্তরপ্রদেশে, এরপরই আমাদের রাজ্য আছে এবং আমাদের রাজ্যে মূলত এই আলু চাষ 3টে জেলাতেই খুব বেশি হয়। তার মধ্যে সবথেকে বেশি হচ্ছে হুগলি জেলায়, সেটা প্রায় 1.5 লক্ষ হেক্টরের বেশি, তারপরই বর্ধমান এবং তারপরে পশ্চিম মেদিনীপুর। এছাড়া অল্প বিস্তর প্রায় সব জেলাতেই কিছু কিছু আলু চাষ হয়। এবং আমাদের পশ্চিমবঙ্গ যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ আলু চাষে, ভারতবর্ষে আলুর যে উৎপাদনশীলতা সেই নিরিখে কিন্তু পশ্চিমবঙ্গ 1 নম্বর জায়গায় আছে এবং সমগ্র উৎপাদনের নিরিখে কিন্তু পশ্চিমবঙ্গ ভারতবর্ষে প্রায় 2য় জায়গায় আছে। এবং বেশ এই যে কয়েকটি জেলা, এর অর্থনীতিতে কিন্তু আলুর একটি বিরাট বড় ভূমিকা আছে এই 3টে জেলায়। আচ্ছা, পশ্চিমবঙ্গে এই আলু চাষে মূলত কি কি রোগের লক্ষণ দেখা দেয় বা সমস্যা দেখা যায়? আমাদের এই যে পশ্চিমবঙ্গে আলু চাষ হয়, এক্ষেত্রে বেশ কয়েকটি রোগ আছে যেগুলো চাষিদের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে এবং আলুর উৎপাদন ব্যবস্থাটাকে খুব নাড়া দিয়ে দেয়। এর মধ্যে আমাদের যে ছত্রাকঘটিত যেসব রোগ আছে তার মধ্যে সবথেকে যেটা সব ভয়ঙ্কর বা যেটা আলু চাষিদের ক্ষেত্রে থ্রেট বলা হয়, সেটা হচ্ছে নাভি ধসা। তারপরে পরই যেটা আসে সেটা হচ্ছে জলদি ধসা হয় কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কালো খুশকি বলে একটি রোগ হয়, আর এছাড়া হয় হচ্ছে ফোমা বলে একটা পাতায় যে দাগ, এই রোগগুলো হয়। এগুলো সবই ছত্রাক ঘটিত রোগ। এছাড়াও কিছু ব্যাকটেরিয়া ঘটিত রোগ হয়, তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ঢলে পড়া রোগ, আলু গাছ ঢলে পড়ে, এটা দেখা যায়। এছাড়া স্ক্যাব বা দেদো রোগ বলে একটা রোগ হয় আলুর ক্ষেত্রে, সেটাও ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এছাড়াও কৃষক বন্ধুরা কিছু কিছু সময় দেখবেন জমিতে পাতা মরে যাওয়া একটা রোগ দেখা যায়, পাতাটা রোল করে যায়, এই রোগটাও কিন্তু জমিতে দেখা যায়। এই মূলত ভাইরাস ঘটিত এটা, এছাড়া যেটা ব্যাকটেরিয়া ঘটিত বললাম, এছাড়াও কিছু ছত্রাক ঘটিত প্রথমেই বলেছি। আচ্ছা, প্রধান যে যে রোগ আলুর চাষকে ক্ষতিগ্রস্ত করছে বা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে, সেগুলোর লক্ষণ কি বা কিভাবে রোগটি ছড়ায় তা সম্পর্কে আমাদের একটু জানান। আমাদের আলু চাষের সবথেকে যে রোগটা ক্ষতিগ্রস্ত করে সেটা হচ্ছে নাভি ধসা, এবং এর একটি ইতিহাস আছে এবং এটা বিজ্ঞানীরা দেখেছেন যে 1845 সালে এটা ইংল্যান্ডের আয়ারল্যান্ডে প্রথম দেখা যায় এবং এটা এতই মহামারী হয়, তখন অ্যাকচুয়ালি ছত্রাক দিয়ে যে রোগ ছড়ে এটা বিজ্ঞানীদের জানা ছিল না। এবং আয়ারল্যান্ডে একটা দুর্ভিক্ষ হয়, কারণ ওখানে আলু হচ্ছে মূল খাবার, এবং এর ফলে বেশ কয়েক মিলিয়ন লোকের মৃত্যু হয় এই আলুর নাভি ধসার জন্য। এবং আয়ারল্যান্ড থেকে বেশ কিছু লোক কিন্তু মাইগ্রেটেড হয়ে আমেরিকায় চলে যায় এই রোগটার জন্য। সুতরাং এটা একটা ইঙ্গিত করে যে নাভি ধসা কি বিভৎস এবং কি ভয়ঙ্কর একটি রোগ। অ্যাকচুয়ালি নাভি ধসা হতে হলে কিছু নির্দিষ্ট আবহাওয়া লাগে। আমাদের কৃষক বন্ধুদের জেনে রাখা উচিত যে আমাদের পশ্চিমবঙ্গের যে সমতলে যে আলু চাষ হয়, এখানে যে তাপমাত্রা গ্রীষ্মকালে হয়, এতে কিন্তু নাভি ধসার জীবাণু বেঁচে থাকতে পারে না। মূলত আমাদের কোল্ড স্টোরেজে যে আলু বীজ রেখে দেওয়া হয়, এই কোল্ড স্টোরেজে আলু বীজ থেকে কিন্তু নাভি ধসার জীবাণু আসে। এবং যদি তার অনুকূল আবহাওয়া পায়, যে কোনো রোগের ক্ষেত্রে অনুকূল আবহাওয়া কিন্তু আসলেই সেটা মহামারীর আকারে নেয়। এখন এই আলুর নাভি ধসার ক্ষেত্রে কৃষক বন্ধুদের কতগুলো জিনিস ভাবা দরকার যে কি তার অনুকূল আবহাওয়া। মূলত প্রথম যেটা জানা দরকার সেটা হচ্ছে যে পাতার উপরে কিন্তু ফ্রি জল থাকতে হবে, অর্থাৎ পাতার উপরে ভিজে থাকতে হবে পাতাটা। সেটা কি কি কারণ থেকে হতে পারে না, যদি কুয়াশাচ্ছন্ন দিন, রোদ উঠছেই না, একদম শীতকালে সারা ঘন কুয়াশা হয়ে আছে, অথবা হচ্ছে হয়তো মেঘ করে খুব ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, দিয়ে পাতা ভিজে থাকছে। এছাড়াও এমন কখনো কখনো হয় যে এমন কৃষক বন্ধু যখন সেচ দিচ্ছেন আলু গাছে, সেচ দেওয়ার সময় পুরো আলু গাছ ডুবে গেল, এরকম হতে পারে। এবং রাত্রের দিকে তাপমাত্রা 10-12 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ঘোরাফেরা করছি, যাতে শিশির পড়তে পারে খুব। এই যে কন্ডিশনগুলো, এটার দ্বারা যদি পাতা প্রায় 15 ঘন্টা কন্টিনিউয়াস ভিজে থাকে, তাহলে ওই আবহাওয়ার মধ্যে কিন্তু পত্ররন্ধ্র দিয়ে জীবাণুটা ঢুকে যায় ভেতরে। এবং রোগের ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে, যখন জীবাণু ঢুকে কোনো কৃষক বন্ধু দেখতে পান না। কৃষক বন্ধু যখন দেখতে পান তখন তার লক্ষণটা দেখতে পান, অলরেডি কিন্তু ঢুকে গেছে ভিতরে এবং ভেতরে ছত্রাক বৃদ্ধি শুরু করছে। এটা হচ্ছে এইভাবে এটা ঢোকে আর কি। এবার জমিতে কৃষক বন্ধুরা রোগের লক্ষণ কিভাবে দেখতে পাবেন?
রোগের লক্ষণ দেখতে পান প্রথমে হচ্ছে এটা কিন্তু সিমটম হচ্ছে পাতাতেও দেখা যায়, পাতার যে বোঁটা তাতেও দেখা যায় এবং পাতার কাণ্ডতেও, গাছের কাণ্ডতেও দেখা যায় এবং পরবর্তী ক্ষেত্রে মাটির তলায় যে আলু হচ্ছে কন্দ সেটাতেও কিন্তু আক্রমণ করে। প্রথমে হচ্ছে পাতার উপরে আমরা যদি দেখি পাতাতে একটা জলে ভেজা ভেজা স্পট হবে এবং পাতাটা যদি উল্টে আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে পাতার তলায় একটা সাদা ছত্রাকের গ্রোথ হচ্ছে এবং যেটা পাউরুটি যেমন ছত্রাক লেগে যায় এরকম হচ্ছে এবং আস্তে আস্তে এটা কালো হয়ে পাতাটা পচে যাচ্ছে এবং পাতা থেকে আস্তে আস্তে এটা পাতার যে ডাঁটাতে চলে যাবে, ডাঁটা থেকে কাণ্ডতে চলে যাবে এবং কালো হয়ে পচতে থাকবে এবং খুব সিভিয়ার যদি আক্রমণ হয়, স্যাঁতস্যাঁতে মেঘলা ওয়েদার থাকে, তাহলে পুরো জমিটাই যেন একটা গলা পিণ্ডের মতো একটা দলা পাকিয়ে যাবে মনে হবে এবং এই ছত্রাক আলটিমেটলি মাটিতে পড়ে গিয়ে মাটির ভিতরে যে আলু থাকবে যেটা তৈরি হচ্ছে সেই আলুতে গিয়েও কিন্তু আক্রমণ ঘটে এবং আলু পচে যাবে, তাতে কালো কালো আঁচিলের মতো স্পট হবে। এইভাবে কিন্তু এই নাভি ধসা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঠিকমতো যদি কৃষক বন্ধু প্রতিষেধক না নিতে পারেন প্রায় 80 থেকে 100% ফসল কিন্তু তার নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, আমরা তো আপনার কাছে রোগ সম্পর্কে জানলাম, কিন্তু এবারে প্রতিকারের দিকে আমি আসি। মানে কৃষক বন্ধুদের আপনি যদি এটা বলেন যে কিভাবে প্রতিকারগুলো করা যায়, এটা তো একটা বললেন আপনি এই রোগটার। এখন কৃষক বন্ধুদের প্রথম দরকার, আমাদের এটা রোগের ক্ষেত্রে বলা হয় যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। যদি প্রতিরোধ করতে পারা যায় তাহলে সেটা অনেক সময় রোগ সারানোর থেকে ভালো। এখন এক্ষেত্রে কৃষক বন্ধুদের প্রথম যে জায়গাটা নজর দিতে হবে, যেহেতু আমি বলেছি যে নাভি ধসা হচ্ছে একটা বীজবাহিত রোগ, তাহলে কৃষক বন্ধুদের প্রথম বীজ শোধন করেই কিন্তু আলু লাগাতে হবে এবং এটা আমাদের সরকারের এখন স্লোগানও যে আগে বীজ শোধন পরে বীজ বপন। সেক্ষেত্রে আমরা অনুরোধ করব যে 100% কৃষক বন্ধু বীজ শোধন করে আলু লাগাবেন বা যে আলু বীজ যেখান থেকে কিনবেন সেটা যেন নিরোগ এবং সার্টিফাইড এবং সুস্থ বীজ হয়, এটা দেখে নেবেন। পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যায় যে আপনারা যখন আলুর 21 থেকে 25 দিনের মাথায় যে প্রথম যে মাটি দেবেন, সেই মাটি দেওয়ার পরেই কিন্তু একটা যে আমাদের কন্ট্যাক্ট ফাঞ্জিসাইডস আছে যেগুলো পর্ষজনিত ছত্রাকনাশক, যেমন কপার অক্সিক্লোরাইড বা ম্যাঙ্কোজেব, এই ধরনের একটা ছত্রাকনাশক আপনাকে স্প্রে করে দিতে হবে। কারণ যখন আলু গাছ 28 দিন 30 দিন হচ্ছে তখন কি হয়, ভেলির মধ্যে দুটো গাছ পাশাপাশি এসে লেগে যেতে পারে, তখন কিন্তু ছত্রাকের সংক্রমণ শুরু হতে পারে এবং পরে কৃষক বন্ধুদের একটু নজর রাখতে হবে যে আবহাওয়া প্রতিকূল হচ্ছে কিনা। যদি আবহাওয়া প্রতিকূল না হয় তাহলে এই কন্ট্যাক্ট ফাঞ্জিসাইডস যেগুলো বলছি পর্ষজনিত ছত্রাকনাশক, এগুলো 10 দিন 15 দিন অন্তর অন্তর স্প্রে করে গেলেই প্রোটেক্ট করা যাবে। যদি দেখা যায় যে আবহাওয়া প্রতিকূল হচ্ছে, অর্থাৎ ঝিরঝিরে বৃষ্টি মেঘ করছে কিংবা হচ্ছে কুয়াশাচ্ছন্ন দিন, রোদ উঠছে না শীতকালেতে, পরিষ্কার ক্লিয়ার ওয়েদার নয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে কন্ট্যাক্ট ওষুধগুলো বলছি সেগুলো খুব 3-4 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে যাতে কোনো জীবাণু পাতা দিয়ে ভেতরে না ঢুকে যেতে পারে। যদি মাঠে দেখা যায় যে এই ধরনের কিছু নাভি ধসা দেখা দিতে শুরু করেছে তখনই কিন্তু ওষুধের ব্যবহার একটু চেঞ্জ করতে হবে। তখন আমাদের বাজারে প্রচুর এই কন্ট্যাক্টের সঙ্গে বেশ কিছু অন্তর্বাহী ছত্রাকনাশক মিশিয়ে পাওয়া যায় কৃষক বন্ধুদের, সেই ধরনের ওষুধের দিকে কিন্তু তখনই চলে যেতে হবে। তার মধ্যে যেগুলো খুব পরিচিত সেগুলো তার মধ্যে হচ্ছে পাইরাক্লাস্টাবিন উইথ মেটিরাম বলে দুটো মিশ্রণে পাওয়া যায়, যেটা কৃষক বন্ধুরা 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে দিতে পারেন। এছাড়াও হচ্ছে আমাদের সাইমাক্সালিন উইথ ম্যানকোজেব, এটা প্রায় 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে কৃষক বন্ধুরা দিতে পারেন। এছাড়াও হচ্ছে ফেনামিডন, তার সঙ্গে ম্যানকোজেব মিশ্রিত ওষুধ, সেটা প্রায় 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে কৃষক বন্ধুরা দিতে পারেন। এছাড়া হচ্ছে আইপ্রোভ্যালিকার, তার সঙ্গে হচ্ছে প্রপিনেব, এই দুটোর মিশ্রণে ওষুধ পাওয়া যায়, সেটাও কৃষক বন্ধুরা কিন্তু প্রায় 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে দিতে পারেন। আরও কিছু ওষুধ আছে, খুব একটি ভালো ওষুধ আছে ডাইমেথোমর্ফ, তার সঙ্গে ম্যানকোজেব মিশিয়ে 1 গ্রাম ডাইমেথোমর্ফ এবং 3 গ্রাম ম্যানকোজেব মিশিয়ে স্প্রে করতে পারেন। উদ্দেশ্য একটাই, সিস্টেমিক এবং কন্ট্যাক্টের মিশ্রণ দিতে বলা হয়। যদি ওষুধ পাতার সারফেসে পড়ে, যখন জীবাণু পাতার সারফেসে আসছে তখন সেই জীবাণুকে মেরে দেবে কন্ট্যাক্ট ওষুধ। যদি কোনো জীবাণু ভিতরে ঢুকে যায় তাহলে যে সিস্টেমিক যে পার্টটা, ওষুধগুলো দুটো পার্ট থাকছে, সিস্টেমিক পার্টটা কিন্তু অন্তর্বাহী কারণে সে কিন্তু ভিতরে জীবাণুটাকে সে মেরে দেবে। এইটা কৃষক বন্ধুরা করবেন। আর কতগুলো সাবধানতার ক্ষেত্রে দরকার, অনেক ক্ষেত্রে কৃষক বন্ধুরা যথেচ্ছ সারের ব্যবহার করেন এবং আমাদের যে সরকার অনুমোদিত যে সারের যে মাত্রা আছে, হেক্টর প্রতি 200 গ্রাম নাইট্রোজেন, 200 কেজি নাইট্রোজেন, 150 কেজি ফসফেট এবং 150 কেজি পটাশিয়াম যেটা আছে সেটা আপনারা মেনে চলবেন এর ব্যবহার বিধি। এবং তার সঙ্গে সেচের ব্যবহার ক্ষেত্রে কিন্তু পরিমিত সেচ দিতে হবে, অর্থাৎ আলুর যে ভেলি থাকে সেই ভেলির 2/3 পর্যন্ত আপনি সেচ নিতে পারেন, কিন্তু পুরো ভেলি ডুবিয়ে বা গাছ ডুবিয়ে এভাবে সেচ দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই নাভি ধসা এটা বেড়ে যাবে। তো এই কতকগুলো যদি সাবধানতা অবলম্বন করা যায় তাহলে কিন্তু নাভি ধসার যে বছরে তার খুব প্রকোপ বাড়ছে, কারণ আমাদের আলু চাষের ইতিহাস যদি দেখা যায়, যে বছর নাভি ধসা খুব বেশি হয়েছে সে বছরই আলুর উৎপাদন কম হয়েছে এবং সে বছরই আলুর প্রচুর বাজার দর হয়েছে। আর যে বছর নাভি ধসা হয়নি, ওয়েদার তার উপকূল নয়, সে বছরই এত আলুর প্রোডাকশন হয়েছে যে আলু আর বিক্রি হচ্ছে না।
বা সমগ্র কোস্টোজ ভর্তি করার পরেও মাঠে এত আলু জমে গেছে, সে আলু আর বিক্রি হচ্ছে না। তো কৃষক বন্ধুদের আমি বলবো যে এই নিয়ম যদি মেনে চলেন, সেই শ্রেষ্ঠ কৃষক বলা যাবে, যে নাভিধসার খুব আবহাওয়া অনুকূল থাকা সত্ত্বেও যিনি নাভিধসাকে মুক্ত রেখে নিজের ফলন একটা ভালো জায়গায় নিয়ে যেতে পেরেছেন, এবং তিনি কিন্তু বাজার দর পাবেন, লাভবান হবেন। এই জিনিসগুলো সেই কৃষক বন্ধুদের কিন্তু একটু মেনে চলতে হবে। আচ্ছা, আলুর রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে মানে জীবাণুঘটিত ওষুধ ব্যবহার করলে কি সুফল পাওয়া যাবে কি আদৌ সেটা? আলুর রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেশ কিছু জীবাণুঘটিত ওষুধ ব্যবহার হয়। তার মধ্যে একটা হচ্ছে যে বেশ কিছু এছাড়াও নাভিধসা ছাড়াও আরও বেশ কিছু রোগ আছে যেগুলো মাটি থেকেই সেগুলো আসে। তার মধ্যে একটা যেটা বলেছিলাম ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়ার রোগ, বা হচ্ছে আলুর যে খুশকি, কালো খুশকি হয়, সেটাও কিন্তু একটা বীজবাহিত রোগ বা কিছুটা মাটিতেও থাকে। এই যে রোগগুলো, এই কালো খুশকি, অনেক সময় কৃষক বন্ধুরা খুব বিপদে পড়েন। এইগুলো হলে কি হয়, আলু গাছ যখন বসানো হবে বীজ কেটে, গাছটা বেরিয়ে মাটি থেকে বেরোনোর পরই বীজের যে অঙ্কুরের জায়গাটা সেখানটা কিন্তু কালো হয়ে পচে যাবে, তার ফলে সে গাছটা বৃদ্ধি পাবে না। এখন সেক্ষেত্রে যাতে এই ধরনের মাটিতে কোনো সংক্রমণ না থাকে, কারণ কৃষিক্ষেত্রে মাটির একটা বড় ভূমিকা আছে, তো সেই মাটিকে যদি নীরোগ করে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই সংক্রমণের এলাকা বাড়বে না বা প্রাদুর্ভাব বাড়বে না। সেগুলো আমরা সেজন্য কিন্তু কি করতে পারি না, আমরা ট্রাইকোডার্মা ভিরিডিস ব্যবহার করতে পারি, একটা জীবাণুঘটিত ছত্রাকনাশক। এছাড়াও আছে আমাদের সিউডোমোনাস ফ্লোরেসেন্স। এগুলো কি করা হয়, কৃষক বন্ধুরা যখন মাটি তৈরি করছেন, শেষ মাটি তৈরি করার সময় বিঘা প্রতি 2 কেজি ট্রাইকোডার্মা ভিরিডিস, তার সঙ্গে 1 কেজি সিউডোমোনাস ফ্লোরেসেন্স, এই দুটো মিশ্রণ যদি 25-30 কেজি গোবর সারের সঙ্গে আগে মাখিয়ে নেন, মাখিয়ে নিয়ে জমিতে যদি ছড়িয়ে দেন কৃষক বন্ধুরা, এটা ছড়িয়ে দেওয়ার পর যদি তারা আলু গাছ লাগান, আলু বসান, তাহলে দেখা যাবে যে আলু বসার পরে সঙ্গে সঙ্গে যে ছত্রাকগুলো, ক্ষতিকারক ছত্রাকগুলো তাকে আক্রমণ করতে যাচ্ছে, এই ধরনের ছত্রাকগুলো দেওয়ার ফলে এদের সংখ্যা বৃদ্ধির ফলে কিন্তু ওই ছত্রাকের সংখ্যা কমে যায়। এটা এক ধরনের, কিন্তু এটাকে বলা হচ্ছে এক ধরনের বায়োলজিক্যাল কন্ট্রোল। অর্থাৎ আমি বন্ধুর সংখ্যা যদি বাড়াতে পারি সমাজে, শত্রুর সংখ্যা অটোমেটিক কমে যাবে। সেটা মাটির ক্ষেত্রে একই রকম প্রযোজ্য। তাহলে এগুলো আমাদের কৃষক বন্ধুরা অনেকেই করতে পারেন। এছাড়াও যেটা একটু কালো খুশকি নিয়ে একটুখানি বলে দিই, কারণ বিশেষ করে আমাদের অনেক কৃষক বন্ধুরা পাঞ্জাবের আলু বীজ জানেন, এটা আমাদের একটা খুব প্রচলিত আছে যে পাঞ্জাবের আলু বীজ আনলেই ভীষণ ভালো আলু হয়, এটা একটা প্রচলন। কিন্তু পাঞ্জাবের আলু বীজের মধ্যে কিন্তু এই কালো খুশকি যে ছত্রাক সেটা কিন্তু থাকে। এটা অ্যাকচুয়ালি রাইজোপটোনিয়া সোলানি বলে একটা ছত্রাক দিয়ে হয়। এখন আলুটার উপরে কি হয়, কালো কালো খুশকি হয়, এবং গাছটা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালো হয়ে মরতে থাকে। এবং সেক্ষেত্রে আমরা দুটো জিনিস বলি, যে বীজ শোধন যেটা আমি বলছিলাম, এই কালো খুশকি যদি থাকে তাহলে কিন্তু কৃষক বন্ধুদের একটি নির্দিষ্ট ওষুধ দিয়ে বীজ শোধন করতে হবে। কমনলি আমাদের বীজ শোধনগুলো যে করতে হয় এটা একটু আলাদা রকম। এক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধুরা মনে রাখবেন, পেনসাইকিউরন বলে আমাদের একটি ওষুধ আছে, যেটা 3 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে যখন কাটা আলু আপনি বসাবেন, বসানোর আগে কি করতে হবে, ওষুধগুলোর ইয়েটা কাটা আলুর উপরে স্প্রে করে দিতে হবে। আবার একটু উল্টে পাল্টে নিয়ে স্প্রে করে দিলেন, দিয়ে আলুটা যখন শুকিয়ে গেল তারপরে এটা বসান, তাহলে কিন্তু এই কালো খুশকিটা হবে না। তো এগুলো কিন্তু করা যেতে পারে। আচ্ছা, সমীর বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আজকে অনেক কিছু জানলাম আলু চাষের বিষয়ে, মানে রোগ নিয়ন্ত্রণ করা যেতে পারে কিভাবে। আপনাকে অনেক ধন্যবাদ। কৃষক বন্ধুরা, আপনারাও শুনলেন যে আলুর মতো একটি গুরুত্বপূর্ণ খাদ্য, কিন্তু সেখানে অনেক রকম রোগ জীবাণু আসতে পারে চাষের ক্ষেত্রে। তো সেটা কিভাবে সমাধান করতে পারেন সেটা আমাদের আজকে বিশেষজ্ঞ জানালেন। আপনারা সেইভাবে কাজ করুন, নিশ্চয়ই সুফল পাবেন। হ্যাঁ, কি করি? হ্যাঁ, ঠিক এরকমই হবে। এক মিনিট, এই শোনো, আসছি আমি। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, ঠিক আছে একদম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে এত হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-180-1551 যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। আজ আমরা কথা বলবো শীতকালীন মাছ চাষের ক্ষেত্রে পুকুরের পরিচর্যা নিয়ে। কথা বলার জন্য আমরা আজ আমাদের মধ্যে স্টুডিওতে পেয়েছি বোলপুর শ্রীনিকেতন ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারিক কল্লোল মুখোপাধ্যায়কে। নমস্কার কল্লোল বাবু। নমস্কার। আমরা প্রথমেই জানতে চাইব যে শীতকালীন মাছ চাষের জন্য যে পুকুরের পরিচর্যা, সেই পরিচর্যা কি অন্যান্য সময়ের পুকুর পরিচর্যা থেকে আলাদা? হ্যাঁ, শীতকালে যে মাছ চাষটা হয় সেক্ষেত্রে কতগুলো
ব্যাপারের উপরে বিশেষ গুরুত্ব দিতে হয়। তার প্রধান কারণ যে শীতকালে যে তাপমাত্রা প্রকৃতির মধ্যে সেটা অনেক কমে যায়, সঙ্গে সঙ্গে জলের তাপমাত্রাও কমে যেতে থাকে, এবং তাপমাত্রা কমে যাওয়ার ফলে মাছের শরীরের যে বিপাকীয় কাজ সেগুলো আস্তে আস্তে হ্রাস পায়। তার ফলে অন্যান্য সময়ে, বিশেষ করে গরমের সময় বা বর্ষা ঋতুতে যেভাবে আমরা পুকুর পরিচর্যা করি বা মাছ চাষের দিকে দেখভাল করি, শীতকালে কিন্তু এই পদ্ধতিটা একটু বদলাতে হবে, এবং বিশেষ করে বলা ভালো যে একটু বেশি নজর দিতে হবে। আচ্ছা, আর শীতকালীন মাছ চাষের ক্ষেত্রে এই যে বললেন যে বেশি নজর দেওয়ার ব্যাপার, তাহলে কি অসুবিধে এই সময় বেশি দেখা যায় বা কি কি ধরনের অসুবিধে দেখা দেয়? হ্যাঁ, শীতকালে অসুবিধা অবশ্যই বেশি হয়। তার প্রধান যে কটি কারণ আমরা এখনো পর্যন্ত দেখতে পেয়েছি, তার মধ্যে সর্বপ্রথম বলতে হবে যে পুকুরের যে ডিও লেভেল, অর্থাৎ জলে দ্রবীভূত যে অক্সিজেন থাকে, সেই অক্সিজেনের পরিমাণটা আস্তে আস্তে কমে। তার কারণ হচ্ছে ভোরের দিকে কুয়াশা পড়ে, এবং এটা বেশ সকালের দিকের অনেকটা সময় পর্যন্ত এই কুয়াশাটা থাকে। তার ফলে সকালের দিকে রোদটা পুকুরে আসতে পারে না, বা সূর্যের যে তাপমাত্রা সেটাও পৃথিবীতে কম এসে পৌঁছায়, এবং পুকুরের সরাসরি রোদের পরিমাণ যে সময়টা রোদটা পায় সেটা কমে যায়। এবং রোদ্দুর যদি পুকুরের জলে না পড়ে, তার ফলে কি হয়, জলের মধ্যে যে অক্সিজেনটা তৈরি হয় অর্থাৎ সবুজ উদ্ভিদ থেকে, সেই পরিমাণটা কমতে থাকে। এই পরিমাণটা সবথেকে কম হয় ভোরের দিকে। এখন ডিও লেভেল যদি কমে যায়, তাহলে যেটা হয়, মাছ খাবি খায় এবং উপরের দিকে ভেসে ওঠে। দ্বিতীয় যে জিনিসটা দেখা যায়, তাপমাত্রা যখনই কমতে থাকে, মাছের শরীরের মধ্যে বিপাক কাজটা কমে যেতে থাকে, এবং সঙ্গে সঙ্গে এদের মধ্যে খাবারের যে ইচ্ছাটা, খাবার নেয়ার যে ইচ্ছাটা, সেটা অনেক কমে যায়। এই সময় যদি আমরা বেশি হারে খাবার দিয়ে ফেলি, তাহলে কিন্তু সেটা ফলটা উল্টোই হয়। তার কারণ অতিরিক্ত খাবার কিন্তু পুকুরের মধ্যে গ্যাসের সৃষ্টি করে, যেটার গ্যাস তৈরি হওয়ার ফলে মাছের বিভিন্ন রকম রোগ দেখা দেয়, এবং সেখান থেকে পুকুরের যে পরিবেশ সেটা নষ্ট হয়। তৃতীয় যে জিনিসটা আমরা প্রায় লক্ষ্য করি, সেটা হচ্ছে শৈবালের আধিক্য হয়, প্রচুর শ্যাওলা জমে পুকুরে এই সময়, এবং শ্যাওলা জমার ফলে পুকুরের মধ্যে মাছের চলাচলটা কমে যায়, জায়গাটা কমে যায়, এবং এই শ্যাওলা থাকার ফলে ভোরের দিকে ডিওর পরিমাণটাও, মানে অক্সিজেনের পরিমাণটাও আস্তে আস্তে কমে। এবং আরেকটা যেটা লক্ষ্য করা যায়, যেটা সবথেকে বেশি করে আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে শীতের দিকে মাছের শরীরের মধ্যে রোগের প্রকোপটা অনেক বেশি। সেটা গরমের সময় বা অন্যান্য ঋতুর চেয়ে এই রোগের প্রকোপটা অত্যন্ত বেশি হয়। তার ফলে মাছের মড়ক হয়, এবং স্বাভাবিকভাবে উৎপাদন আস্তে আস্তে কমে যেতে থাকে। আচ্ছা, তার মানে শীতকালীন মাছ চাষের ক্ষেত্রে বেশ কিছু অসুবিধে দেখা যায়, এবং সেই অসুবিধেগুলো দূর করার উপায়গুলো কি হতে পারে? হ্যাঁ, প্রথমেই লক্ষ্য রাখতে হবে যে ডিও লেভেল যেটা পুকুরের, সেটা কিন্তু কমপক্ষে 4 ppm রাখতে হবে, অর্থাৎ 4 mg পার লিটার এই অক্সিজেন পরিমাণটা থাকতে হবে। এখন সেটা সাধারণভাবে মাপা খুব একটা সম্ভব হয় না। যেটা আমরা বলে থাকি যে যদি শীতকালের দিনে বেশি কুয়াশা পড়ে, ধরে নিতে হবে যে ডিও লেভেল কম হবে, পুকুরে অক্সিজেনের মাত্রা কম হবে। সেক্ষেত্রে অতি অবশ্যই পাম্প সেট চালান, মানে পুকুরের জলটা পুকুর থেকে তুলে পুকুরের মধ্যেই ফেলতে হবে, এবং একটা ফোয়ারা তৈরি করে এটা ফেলতে হবে। তার ফলে কি হবে, বাতাসের মধ্যে যে অক্সিজেনটা থাকে, সেই অক্সিজেনটা নিয়ে ওই জলটা আবার পুকুরের মধ্যে ঢোকে, এবং ডিও লেভেলটা বেড়ে যায়। এটা প্রধান একটা আমাদের কর্তব্য। দ্বিতীয় যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে খাবারের পরিমাণটা কমাতে হবে। সাধারণভাবে আমরা পুকুরের যে স্টক মাছ থাকে, অর্থাৎ যে মজুত মাছ, সেটা আনুমানিক একটা পাওয়া যায় হিসাব, তার শতকরা 3 থেকে 4 ভাগ আমরা খাবার দিই প্রতিদিন,
অর্থাৎ 100 কেজি মাছ যদি স্টক থাকে আমরা 3 কেজি থেকে 4 কেজি পার ডে খাবার বাইরে থেকে দিই নর্মাল সময়ে, অর্থাৎ শীতকাল ছাড়া। কিন্তু শীতের সময়ে এই খাবারের পরিমাণটা অর্ধেক করে দিতে হবে। বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে আমরা যে ছড়িয়ে খাবারটা দিই এইভাবে না দিয়ে প্যাকেট সিস্টেমে খাবার করতে হবে। অর্থাৎ পুকুরের মধ্যেই বিভিন্ন জায়গায় খুঁটো গেড়ে লম্বা বাঁশ দিয়ে আমরা ছোট ছোট খাবারের প্যাকেট বিভিন্ন উচ্চতায় জলের মধ্যে ঝুলিয়ে দিতে বলছি। তার বিভিন্ন উচ্চতায় ঝুলিয়ে দিতে বলি তার কারণ হচ্ছে বিভিন্ন স্তরের মাছ আছে এবং তারা বিভিন্ন স্তর থেকেই খাবারটা সংগ্রহ করে, তার ফলে বিভিন্ন স্তরে এই ব্যাগগুলোকে ঝোলাতে বলি। এই পদ্ধতির সুফল হচ্ছে যে খাবারটা আমরা দিচ্ছি সেটা নষ্ট হচ্ছে না বা পুকুরের নিচে পড়ে যাচ্ছে না, তার ফলে যতটুকু খাবার মাছের দরকার সেটা প্যাকেট থেকে ওরা টুকরে টুকরে খায়। এই যে খাবার দেওয়ার পদ্ধতিটা, এটা যে আলুর বস্তা বর্তমানে পাওয়া যায়, নাইলনের যে আলুর বস্তা, তার মধ্যে অনেক যে মেস সাইজটা বেশ বড়, এর মধ্যে মাছ টুকরে টুকরে খেতে পারে। কিন্তু এক্সেস খাবার যেহেতু পুকুরের তলদেশে পড়ছে না, অতএব খাবার নষ্টও হচ্ছে না। আর এটা একটা আর্থিক দিকের ব্যাপার আছে। দ্বিতীয়ত হচ্ছে পরিবেশগতভাবে ওই খাবারটা পুকুরের তলদেশে গিয়ে নষ্টও হচ্ছে না, মানে গ্যাসও তৈরি করছে না। এটা পদ্ধতিটা আমরা চেঞ্জ করি। তৃতীয় যে জিনিসটা সেটা খেয়াল রাখতে হবে সেটা হলো নেটিং করতে হবে। এখানে শীতকালে কমপক্ষে মাসে 2 বার নেটিং করতে হবে, জাল দিতে হবে। তার কারণ এমনিতেই শীতে মাছ কাবু হয়ে যায় টেম্পারেচার কমার ফলে। আর নেটিং যদি আমরা করতে পারি তাহলে ওদের দৌড়াদৌড়ি বাড়ে, বিপাক কাজ বাড়ে এবং মাছের বৃদ্ধিটা ভালো হয়। আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেটা শৈবাল আধিক্য। এটা খুব একটা বড় সমস্যা। এই শৈবাল আধিক্য যদি হয় সেক্ষেত্রে যদি ছোট মাছ না থাকে পুকুরে, সেক্ষেত্রে আমরা কপার সালফেট বা তুঁতে ব্যবহার করতে পারি। সাধারণভাবে 1 বিঘা একটা জল করে আমরা 500 থেকে 750 গ্রাম পর্যন্ত তুঁতে ব্যবহার করতে পারি। কিন্তু এই কপার সালফেট বা তুঁতে এটা একটু বিষাক্ত। এটা সরাসরি পুকুরে না দিয়ে ছোট ছোট পুটলি, কাপড়ের যে পুটলি, সেটাতে একটা পুটলিতে 50 গ্রাম 60 গ্রামের মতো পরিমাণ ওই পুটলির মধ্যে দিয়ে যেখানে শৈবাল আধিক্য হয়েছে, যে এলাকাতে বেশি হয়েছে, সেখানে ফেলে দিতে হয়। তার ফলে কী হবে, এটা আস্তে আস্তে জলের মধ্যে মিশবে, তাতে করে মাছেদের যে শারীরিক ক্ষতি সেটা পরিমাণ অনেক কম হয় এবং শৈবালের যে নিয়ন্ত্রণটা সেটা খুব ভালো হয়। এটা করা যেতে পারে। আর দ্বিতীয়, আমরা গ্রামাক্সন জাতীয় একটা ওষুধ ব্যবহার করি। এটা 27% ডাইলিউশনে পাওয়া যায়। এটা প্রতি বিঘাতে 100 ml 1 মিটার গভীরতার জন্য দেয়া যেতে পারে। এই মাত্রাতে দিলে এটা মাছের কোনো ক্ষতি করে না বা পরিবেশেরও কোনো ক্ষতি করে না, সঙ্গে এটা শৈবালটাকে কিন্তু নষ্ট করে। এখন এই জিনিসটা অবশ্যই নজর রাখতে হবে এবং অতি অবশ্যই যেটা করা দরকার সেটা হচ্ছে চুন। বিঘা প্রতি 7 থেকে 10 কেজি চুন, কলি চুন, এটা দিতে হবে। আগের দিনে ভিজিয়ে রাখতে হবে এটা এবং পরের দিনে এটা বালতির মধ্যে আস্তে আস্তে ঢেলে জলের সঙ্গে মিশিয়ে পাতলা করে পুকুরের ওপরে ছাড়তে হবে। এটার ফলে কি হয় যে রোগ জীবাণু যেগুলো পুকুরের মধ্যে বাসা বাঁধে, বিশেষ করে এই যে জলের যে তাপমাত্রা কম, এই তাপমাত্রাতে প্রচুর ব্যাকটেরিয়া, ভাইরাস এবং বিভিন্ন ছত্রাক জাতীয় যে জীবাণুগুলো, সেগুলো প্রচণ্ড হারে এদের বংশবৃদ্ধি হয়। আচ্ছা, এই টেম্পারেচারটা, অর্থাৎ শীতকালীন যে টেম্পারেচার 15 থেকে 25, 27, এই টেম্পারেচারের মধ্যে এদের বংশবৃদ্ধি খুব বেশি হয়। তার ফলে আমরা যদি নিয়মিত চুন দিই প্রতি মাসে, তাহলে কিন্তু এই ছত্রাক বা জীবাণুদের বংশবৃদ্ধিটা অনেক কমে যায়। আচ্ছা আচ্ছা, মাছের যে ক্ষত রোগ দেখা যায়, আপনি একটু আগে বলছিলেন যে শীতকালীন একটা বড় সমস্যা যে মাছের রোগও দেখা যায়, তো ক্ষত রোগের কারণ কি এটাই যে জীবাণুরা বাসা বাঁধছে পুকুরে, সেটাই নাকি আর অন্য কোনো কারণ আছে? একদম, এটা পরিবেশগত একটা কারণ অবশ্য আছে। সেটাতে যেহেতু টেম্পারেচারটা ফেভার করে এই জীবাণুদের বংশ বিস্তারে, 15 থেকে 25 এই ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এরা খুব তাড়াতাড়ি বাসা বাঁধে এবং এই
শীতকালে যে রোগটা আমরা বেশি পাই সেটা হচ্ছে এপিজেটিক আলসারেটিভ সিমটম, অর্থাৎ সোজা কথায় মাছের ক্ষতরোগ, যেটা খুব সমস্যার। শুধু মাছ নয়, চিংড়ি মাছেও এটা প্রচণ্ড দেখা দিয়েছে। এর আগেও এই সমস্যাটা প্রায় 81 সাল থেকে এটা এসেছে আমাদের পশ্চিমবঙ্গে। এখন দেখা গেছে যে এই সময়টাতে, এই সময়কালীন যেসব পুকুরে মাছ চাষ হচ্ছে এবং যেখানে একটু বেশি পরিমাণে মাছ রাখা হচ্ছে এবং যে পুকুরে একটু বেশি পাঁক আছে, সেখানে কিন্তু আলসার হচ্ছে। আলসার হওয়ার কারণ টেম্পারেচার অবশ্যই একটা। এরা এই যে জীবাণুটা, এটা অ্যাক্টিনোমাইসিস বর্গীয় একটা জীবাণু এবং ঠিক এটা ব্যাকটেরিয়া। এটার মধ্যে কিছুটা ছত্রাকের ভাগও আছে, মানে গুণাগুণ আছে এই জীবাণুটার মধ্যে। এরা পুকুরে যে নাইট্রোজেন সার আমরা দিই বা ইউরিয়া দিই, সেখান থেকে নাইট্রোজেন সংগ্রহ করে এবং জল, বর্ষাকালীন যে জলটা পুকুরে ঢোকে এবং সেখান থেকে অনেক সময় দেখা যায় যে যেখানে তেল, অর্থাৎ গ্রিজিং অয়েল বা পেট্রোলিয়াম অয়েল, এই সব ধুয়ে যেসব পুকুরে বেশি আসে, সেখান থেকে এরা ওই অর্গ্যানিক তেল অর্থাৎ কার্বনটা সংগ্রহ করে। আচ্ছা। করে এরা বংশবৃদ্ধিটা প্রচণ্ড হারে করে। এখন এদের যে বংশবৃদ্ধির উপাদানগুলো সবই যদি পেয়ে যায়, তাহলে বংশবৃদ্ধিটা খুব তাড়াতাড়ি হয়। এই রোগটাতে প্রথম যেটা এফেক্টেড হয়, শীতকালে দেখা যাচ্ছে জলের গভীরতা কমতে থাকে। এটা একটা বিরাট সমস্যা, অর্থাৎ জীবাণুদের ঘনত্বটা বাড়তে থাকে জলের গভীরতার সঙ্গে সঙ্গে। তখন তলাকার মাছটা প্রথম এফেক্টেড হয়, অর্থাৎ এরা মাছের সঙ্গে বা পাথরের সঙ্গে ঘষা খেয়ে কোথাও যদি প্রথম ছড়ে যায় বা কেটে যায়, সেখানে এই জীবাণুটা বাসা বাঁধে এবং সেখান থেকে আস্তে আস্তে এদের গোটা শরীরে প্রথমে লাল দাগ হয় এবং দেখা যাচ্ছে যে তলার দিকের মাছ, অর্থাৎ শাল, শোল, ল্যাঠা, মাগুর, শিঙ্গি, এদের শরীরে এই রোগটা প্রথমে বাসা বাঁধছে। আচ্ছা। তারপরে আস্তে আস্তে এটা ওপরের দিকের যে মাছ, অর্থাৎ যে মাছগুলো ওপরে থাকে, রুই, কাতলা, মৃগেল বা সিলভার কার্প ইত্যাদি মাছের শরীরে এই রোগগুলো বা এই জীবাণুগুলো বাসা বাঁধে। আচ্ছা। এবং একটা সময়ে আসে যখন রোগটা প্রথমে লাল দাগ হয়, তারপরে চামড়া খসিয়ে দেয় এবং শেষে এমন দেখা গেছে যে ভেতরের যে ওদের কাঁটা, সিট দ্বারা, সেটাও দেখা যাচ্ছে, মারাত্মক পর্যায়ে চলে যায়। আচ্ছা, তার মানে আমরা এটা বুঝলাম যে শীতকালীন মাছ চাষ করতে গেলে কোন কোন দিকে নজর দিতে হবে এবং কি কি কারণেই বা ক্ষতরোগ দেখা যায় বা কি কি ধরনের সমস্যা এই সময় থাকে, সেগুলো আমরা জেনে নিয়েছি। কল্লোলবাবু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। খুব সুন্দরভাবে জানলাম যে শীতকালীন মাছ চাষ করতে গেলে পুকুরের পরিচর্যা কিভাবে করতে হবে। আমরা আশা করব আপনারা যারা মাছ চাষ করছেন বা করবেন বলে ঠিক করেছেন, তাদের মাছ চাষের ক্ষেত্রে আমাদের আজকের এই আলোচনা অত্যন্ত সহযোগী হয়ে উঠবে। ওমা, আমি স্কুলে পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো? আরে মা, ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন। ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষিদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেননা কম খরচে বেশি লাভ। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।